কফিন বন্দী হয়ে ফিরলেন আপোষহীন বিপ্লবী। মরদেহ হৃদরোগের হিমঘরে। শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন হাদি। শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে ছাত্র জনতার ঢল। হাদির খুনিদের বিচার ও 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। জুলাই হত্যায় দায়ী সব আসামিকে দেশে ফেরানোর আহ্বান। ভাঙচুর ও পুড়িয়ে দেয়া প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে আলামত সংগ্রহ। 2 সম্পাদককে ফোনে প্রধান উপদেষ্টার সমবেদনা। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা বিএনপির। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল, জানালো মেডিকেল বোর্ড। দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। গণসংবর্ধনা ভেন্যু পরিদর্শন নেতাদের। এবং অতীত ঘাঁটাঘাঁটি না করে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ভারতকে ফেরত দিতে হবে সাজাপ্রাপ্ত আসামিদের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সিঙ্গাপুর থেকে কফিন বন্দী হয়ে দেশে ফিরলেন আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর থেকে লাশ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন শরীফ ওসমান বিন হাদি। শুক্রবার দুপুর 2:51 সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা 5:48 হাদির মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ অবতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপি সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহযোদ্ধারা। পরে বিমানবন্দর থেকে হাদির মরদেহ কড়া নিরাপত্তায় বের করা হয়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশ্যে। সন্ধ্যা 6:15 মরদেহ বহনকারী গাড়ি হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায়। পরে মরদেহ রাখা হয় হিমঘরে। পুরো হাসপাতাল ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংসদ ভবনের পাশে মানিক মে এভিনিউতে। পরে সংবাদ সম্মেলনে হাদির চিকিৎসক আব্দুল আহাদ জানান, শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। এরপর হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। পরিবারের সিদ্ধান্তে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে হয়তো বা আরেকটা জানাজার নামাজের আয়োজন করা হতে পারে। গত 12 ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করে শুটার ফয়সাল। এরপর ঢাকা মেডিকেল হয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরেও। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান ওসমান হাদি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল দেশ। শাহবাগ ব্লকের লাগাতার অবস্থান করছেন সহযোদ্ধা ও ছাত্র জনতা। আন্দোলনকারীদের দাবি, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে হাদির হত্যাকারী সহ জুলাই হত্যায় দায়ী সব আসামিকে। শরীফ ওসমান হাদি 1 জুলাই যোদ্ধা থেকে হয়ে উঠেছেন সার্বভৌম বাংলাদেশের প্রতিচ্ছবি, যার কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ভারতের আগ্রাসন থেকে মুক্তির বলি। সেই সার্বভৌম দেশের স্বপ্ন পূরণের মাঝপথেই বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান 7 দিন আগে মাথায় গুলিবিদ্ধ হাদি। এরপর থেকেই একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে দেশে, সেই সঙ্গে ক্ষোভে ফুঁসে উঠেছেন সহযোদ্ধারা। ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকে রাজধানীর শাহবাগ ব্লকেট করে অবস্থান করছেন ছাত্র জনতা। হাদির হত্যাকারীকে আইনের আওতায় আনা সহ জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। বিচারের আওতায় না যতক্ষণ পর্যন্ত আনতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আর হাদি তৈরি হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে আছেন, তাদের নেতৃত্বে
যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা করা হয় নাই। কিভাবে বাহির হলো এর জবাব আপনার আসিফ নজরুলকে দিতে হবে এবং এই শুধু জবাব দিলে হবে না, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দেশের পলাতক খুনিদের আশ্রয় দিয়ে ভারত সার্বভৌম বাংলাদেশের বিরোধিতা করছে দাবি করে আন্দোলনকারীরা অবিলম্বে হাদির খুনিসহ সব পলাতক আসামিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কেউ কেউ ডাক দেন ভারতীয় পণ্য বর্জনের। বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, ভারতীয় পণ্য বর্জন করুন। যারা খুনি আছে তাদেরকে ইন্ডিয়া থেকে ব্যাক না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান দূতাবাস বন্ধ রাখতে হবে। যারাই পার্শ্ববর্তী দেশে গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব। এদিকে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস, জুলাই মঞ্চ, সম্মিলিত প্রতিরোধ কমিটি সহ বেশ কটি সংগঠন। এরপর মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় হাদির উপর হামলার ঘটনায় মূল জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অতি দ্রুত আমরা যত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ দ্রুত আমরা এই অপরাধীর শাস্তি আমরা সাথে পেতে চাই। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রাম করে যাচ্ছে, তাদের জন্য বিশেষভাবে নিরাপত্তা প্রয়োজন। বৃহস্পতিবার রাত 9:45টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অকুতোভয় এই বিপ্লবীর নামাজে জানাজা হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে এই রাত পেরিয়ে, মধ্যরাত পেরিয়ে গভীর রাতে এখন পর্যন্ত শাহবাগে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছেন। আমরা দেখছিলাম আজ সন্ধ্যা থেকেই ছাত্র জনতারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা যত রাত গভীর হচ্ছে তারা কিন্তু স্লোগানে স্লোগানে এই শাহবাগকে মুখরিত করে রেখেছেন। সেখানে তারা ইনকিলাব জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দিয়ে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। আমরা এখানে দেখছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইনকিলাব মঞ্চের সদস্যরা সহ ছাত্র জনতারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা রাতভর এখানে অবস্থান করবেন এবং তারা আমাদেরকে বলছিলেন যে আগামীকাল শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে পরবর্তী যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচিটিতেও অংশ নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন বা পরবর্তী যে কর্মসূচি হবে সেটিতে তারা অংশ। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম শরীফ ওসমান হাদির ছবি সংবলিত বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন এগুলো বিক্ষোভকারীরা প্রদর্শন করছেন। তারা বারবার এখানে জানাচ্ছেন যে যেভাবে করে শরীফ ওসমান হাদির ওপরে হামলা হয়েছে এই হামলাটি জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে শক্তি, সেই শক্তিটিকে আসলে হুমকির মুখে ফেলতে পারে। এবং একই সঙ্গে সঙ্গে তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এখানে তাদের অভিযোগ যে প্রশাসনের ব্যর্থতার কারণেই শরীফ ওসমান হাদিকে তাদের হারাতে হয়েছে। একই সঙ্গে আগামীকাল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে যে আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে। আজ সন্ধ্যায় তার মরদেহটি যখন সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পর তার সেই মরদেহটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপদেষ্টা, ছাত্র প্রতিনিধিরা তার সেই মরদেহটিকে তারা গ্রহণ করেন। তারা সেখানে শ্রদ্ধা জানান এবং একই সঙ্গে সেখান থেকে তারা ঘোষণা দেন যে আগামীকাল তাদের জানাজাটি হবে এবং সেই জানাজা নিয়ে সরকারেরও একটি নির্দেশনা রয়েছে। সরকার জানিয়েছেন যে তার যে জানাজা সেখানে ড্রোন এবং ভারী বস্তু না নিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল শাহবাগে বিক্ষুব্ধ অবস্থান কর্মসূচি থেকে আমার কাছে সবশেষ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতেও শোকাবহ পরিবেশ, আর বাড়িতে ভিড় করেছেন অসংখ্য মানুষ। শেষবারের মতো দেখার অপেক্ষায় আছেন স্বজনরা। শোকে স্তব্ধ শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জ। এই ঘরেই জন্ম নিয়েছিলেন শরীফ ওসমান হাদি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা এখানেই। তবে এই ঘরে হাদি যেন এখন কেবলই ছবি। ঘাতকের গলিতে চিরতরে বিদায় নেয় শূন্যতায় তার জন্মভূমি। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি যেন কেবল একটি নাম নয়, 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয় এক রাষ্ট্র পুনর্নির্মাণের প্রতিচ্ছবি। কোনো দুর্নীতির সাথে, কোনো অন্যায়ের সাথে আপোষ করতে আমার চোখে কখনো পড়ে না। আমরা চাই
যেন এই মৃত্যুর একটা সঠিক বিচার। শুক্রবার সকাল থেকেই চেনা অচেনা বহু মানুষ ভিড় করেন হাদির এই ভাঙাচোরা ঘরের সামনে। এসেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী মানুষ। বাড়িতে থাকা হাদির বোন আর বোনের পরিবারকে সান্ত্বনা দেয়ার ভাষা পাচ্ছেন না আগতরা। শেষবারের মতো নিজ গ্রামে হাদিকে দেখতে চান এলাকাবাসী। হাদির জানাজা নলছিটির মাটিতে এইখানে বড় হয়েছে, এখানে মাটি মানুষের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। এইখানে তার একবার জানাজার ব্যবস্থা রাষ্ট্র করে। ওর যে ইমানি শক্তি, ওর যে চাওয়া পাওয়া, ও মৃত্যু চাইতো আল্লাহর কাছে, যদি মৃত্যুই হয় আল্লাহ সে শহীদই মৃত্যু দিও। সারা বাংলাদেশের মানুষ আজকে শোকাতুর। আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম প্রদান করুন। বাংলাদেশ বিনির্মাণে তার সাহসী বক্তব্য, তার ভূমিকা নিঃসন্দেহে এ দেশকে, এই যুব সমাজকে অনেক দূর তার প্রেরণা আদর্শের দিকে এগিয়েছে। হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও শোকে স্তব্ধ। অল্প বয়সে স্বামী হারা স্ত্রী ও একমাত্র সন্তানের অনিশ্চিত ভবিষ্যতে উদ্বিগ্ন স্বজনরা। আমি আর চাই না এই দেশে আর কেউ যেন এরকমের স্বামী হারা বা বাবা হারা কেউ না হয়। আমার দাবি সরকারের কাছে এদের একটা কর্মসংস্থা হোক। ওসমান হাদির ছোট্ট সন্তানের মতো আর কেউ যেন বাবা হারা না হয়, এমন চাওয়াই স্বজনদের। অপূর্ব অপু, সময় সংবাদ, ঝালকাঠি। ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধদের একাংশ। দুটি অফিস থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এই দুই পত্রিকার সম্পাদককে ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হাদির মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধদের একাংশ। প্রথম আলোর অগ্নিকাণ্ডের পর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়েও আগুন দেয়া হয়। আগুনের লেলিহান শিখায় পড়ে যায় দুটি গণমাধ্যম কার্যালয়ের বড় অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। রাতভর চেষ্টা চালিয়ে শেষ রাতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাত পেরিয়ে সকালে আলো ফুটলেও ভবন দুটিতে থেমে থেমে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রায় 10 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন হলে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়াও রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনা ঘটে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটেও চালানো হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাজধানীর বাইরে রাজশাহী ও চট্টগ্রাম সহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এদিকে আজ দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে গণমাধ্যমের ওপর হামলা ও সারা দেশে সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে গতরাতের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অস্থিতিশীলতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর আগুনের প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে অংশ নেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক সহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সারা দেশে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়ে নির্বাচন অনিশ্চিত করতে চায় পুরনো চিহ্নিত মহল। একই সঙ্গে দেশে ফ্যাসিবাদের নতুন সংস্করণ প্রতিষ্ঠা করতে চায় তারা। এ সময় শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন বিএনপির মহাসচিব।
শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সমসাময়িক নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে গণমাধ্যম সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, হিন্দু যুবককে হত্যা ও দেশব্যাপী হওয়া ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় বিএনপি। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে। বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় একটি পুরনো চিহ্নিত মহল। নির্বাচন অনিশ্চিত করে দেশে ফ্যাসিবাদের নতুন সংস্করণ প্রতিষ্ঠা করতে চায় একই গোষ্ঠী। যে ঘটনা প্রমাণ করে পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। এ সময় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, সরকারের নাকের ডগায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, কিন্তু জনগণ মনে করে তাদের ভূমিকা সন্তোষজনক নয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। স্থানীয় সময় শুক্রবার জেনেভা থেকে দেয়া বিবৃতিতে হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিশোধ ও সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান ভলকার তুর্ক। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে তিনি বলেন, এই সময়ে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আরও জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার রক্ষা ও সহিংসতা প্রতিরোধে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। এ যেন ক্রাইম থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট। বিদেশ থেকে এসে গঠন করা হয় শুটার টিম। পরিকল্পনা বাস্তবায়নে টার্গেটের সঙ্গে চলে কৌশলে সখ্যতা তৈরি। মাত্র 7 দিনে সখ্য গড়ে গুলি করে হত্যার 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যায় ফয়সাল। গায়েব করা হয় আলামত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার মিশন ঘটেছে এভাবেই। গোয়েন্দা তথ্য মতে বুধবার ফয়সালের অবস্থান ছিল ভারতের মহারাষ্ট্রে। মাসুদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ সোহাগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি এবং সেই শুটার ফয়সাল করিম মাসুদের পরিচয় এই ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারেই। এই সেন্টার থেকেই তার সাথে পরিচয়। এরপর হাদি যেখানে গিয়েছে সব জায়গায় নজরদারি রেখেছে এই শুটার এবং তার সাঙ্গপাঙ্গরা। তারা আর কোথায় কোথায় গিয়েছে, হাদিকে ফলো করেছে এবং হাদির এই মিশন বাস্তবায়ন করেছে। আমরা তুলে ধরার চেষ্টা করব তাদের সেই সকল জায়গার অবস্থান এবং পরিকল্পনা। 4 ডিসেম্বর রাত 8:18 বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির। 6 মিনিটের সেই বৈঠকটি ছিল মূলত হাদির সঙ্গে সখ্যতা তৈরির পর্ব। 9 ডিসেম্বর রাতে আবারও কালচারাল সেন্টারে আসে ফয়সাল। এবার সঙ্গী কবির নন, আলমগীর। পরদিন সেগুনবাগিচায় প্রচারণায় অংশ নেয় ফয়সাল। প্রচারণায় অংশ নেওয়ার পর হাদিকে হত্যার মিশনের ছক কষে নেন শুটার। এবার মিশন বাস্তবায়নে নরসিংদী, সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় রেকি করেন ফয়সাল। মিশন বাস্তবায়নে 11 ডিসেম্বর ওঠেন পশ্চিম আগারগাঁওয়ের বোনের বাসায়। হামলার দিন ভোরে উবারে করে যান হেমায়েতপুরের একটি রিসোর্টে। এখানেই সর্বপ্রথম ফয়সাল তার প্রেমিকার কাছে শেয়ার করেন যে তিনি ঘটাবেন একটি বড় ঘটনা। কি সেই বড় ঘটনা প্রশ্ন করলে ফয়সাল উত্তর দিয়েছিলেন তিনি হাদিকে গুলিবর্ষণ করবেন, এবং হয়েছিল তাই। রিসোর্টের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় শুক্রবার ভোর 5:22 ফয়সাল ও আলমগীরের গাড়ি গ্রিন জোন রিসোর্টে প্রবেশ করে। সেখানে আগে থেকেই ছিলেন বান্ধবী মারিয়া ও তার বোন। হাদির এই ভিডিও বান্ধবীকে দেখিয়ে হাদির মাথায় গুলির পরিকল্পনার কথা জানান ফয়সাল। তাই তার সঙ্গে যোগাযোগ বন্ধের নির্দেশ দেন ফয়সাল। আসলে উনি রুম দিছে, আবার উনি রুম দিয়ে কয়েক ঘন্টা থাকে আবার ওরা চলে গেছে।
সকাল 11:10 আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বেরিয়ে আসেন ফয়সাল ও আলমগীর। চলে যান হাদির সেগুনবাগিচার প্রচারণায়। মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদে পৌঁছানোর আগ পর্যন্ত হাদির অটোরিকশা ফলো করতে থাকে শুটাররা। 12:50 মসজিদের সামনে পৌঁছায় হাদিকে বহন করা রিকশা। নামাজ শেষে এখানে প্রচারণা করার কথা এবং সেই প্রচারণা দলের অংশ হিসেবেই তার সাথে যুক্ত হয়েছিলেন শুটার দলের দুজন। তখনও হাদি জানতো না এই দুজনই তাকে গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে প্রচারণায় নামে হাদি। 2:16 সেখান থেকে রওনা করেন হাদি। পেছন পেছন ছুটতে থাকে শুটাররাও। হাদি ভাইয়ের সাথেই ওরা ছিল, স্বাভাবিকভাবে ছিল ওরা আর কি, এদিক সেদিকে ঘুরছে ওরা। আমরা তো আর এটা বুঝি না যে ওরা যে গুলি করব। 2.5 ঘন্টা ধরে ফাঁকা জায়গা খোঁজার পর 2:24 খুব কাছ থেকে দুটি গুলি করে ফয়সাল। বিজয়নগর, কাকরাইল, শাহবাগ হয়ে ফার্মগেট সোজা চলে যান বোনের বাড়ি পশ্চিম আগারগাঁওয়ে। বিকেল 3টায় সেখানে পৌঁছান। শুরু হয় নাটকীয়তা। মা ও বাবা জড়িয়ে পড়ে আলামত নষ্ট করতে। বাবা সরায় মোটর বাইক আর মাকে নিয়ে কিছুক্ষণ পর নিচে নামে ফয়সাল। ফয়সাল শুটের আগে এসেছেন এবং মিশন বাস্তবায়ন শেষেও এখানে এসেছেন এবং এখান থেকেই তিনি লাপাত্তা হয়ে গিয়েছেন। 4:54 পশ্চিম আগারগাঁও থেকে সিএনজিতে করে আসে আমিনবাজার। সেখান থেকে উবান নিয়ে যায় কালামপুরে, গাজীপুরের চন্দ্রামাওনা হয়ে ময়মনসিংহ, সেখান থেকে হালুয়াঘাট ধারাবাজার পেট্রোল পাম্পে। সময় টেলিভিশনের কাছে আসা সেই পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 11:31 সেখানে পৌঁছান শুটারদের বহনকারী প্রাইভেট কার। মানব পাচারকারী ফিলিপ একটি মোটর বাইকে এসে তাদের রিসিভ করে। পুলিশের কাছে গ্রেফতার হওয়া ফিলিপের 2 সহযোগীর বক্তব্য এসেছে সময় টিভির হাতে। সেখানে সে দাবি করে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে গেছে শুটাররা। সময় টিভির হাতে এসেছে শুটার ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস। সেখানে দেখা যায় ফয়সালের বুধবারের লোকেশন মহারাষ্ট্রে। সে ব্যবহার করছে ভারতের রিলায়েন্স সিম। তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছিল এবং তাদের কাছে নিশ্চয়ই তার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এগুলো আমরা যাচাই বাছাই করছি। এটার পেছনে আরো কারা কারা জড়িত আছেন সেগুলো শনাক্ত করার চেষ্টা করছি। প্রধান 2 আসামি পালালেও তদন্তে সামনে এসেছে পুরো পরিকল্পনা। গত জুলাইয়ে দেশে ফিরে শুটার ফয়সাল, কবির, জাকির, রুবেল ও মাইনুদ্দিনদের নিয়ে নামেন কিলিং মিশনে, যারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা। মোটরসাইকেলটা অল্প কিছুদিনের মধ্যে 8 জনের হাত বদল হয়ে শুভ নামক এক ব্যক্তির হাতে এসেছে এবং ঘটনার দিন কিভাবে তারা মোটরসাইকেলটা শুভর কাছ থেকে সংগ্রহ করেছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। হত্যায় সহায়তা ছিল শ্যালক শিপু, স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়ার। এজন্য গ্রেফতার করা হয় তাদের। গ্রামাঙ্গিচর থেকে বাবা মাকেও গ্রেফতার করে। পরে তাদের তথ্যে তারাবর সেই বিল থেকে উদ্ধার করা হয় 2টি অস্ত্র। গ্রেফতার হয়েছে প্রাইভেট কার ভাড়া দেওয়া সেই চালক নুরুজ্জামান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল। গ্রহণ করতে পারছেন চিকিৎসাও। শুক্রবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে কথা জানান মেডিকেল বোর্ডের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর জন্য জিয়া পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি আইসিইউর যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 300 ফিটে গণসংবর্ধন অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন দলটির নেতারা। তারা জানান তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করছে দল। এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ। লন্ডনের দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। তারেক রহমানের আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে কুড়িল বিশ্ব রোড অংশের 300 ফিটের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
এর আগে বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করছে দল। তার আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধাবিঘ্ন না হয়, সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে এবং সমস্ত স্থানে যাতে সমাগমটা নিরাপদ হয়, নিশ্চিদ্র হয়, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা সমস্ত জায়গাগুলো আগে থেকেই পরিদর্শন করছি। তিনি আরো বলেন, গণতন্ত্র ব্যাহত করতে সম্প্রতি সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে পতিত ফ্যাসিস্ট সরকার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিতে চাচ্ছে। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে, পরিকল্পনা নিচ্ছে, তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। আমরা এই স্বপ্ন দেখছি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতায় নির্বাচনী প্রচারণায় কিছুটা ভাটা পড়লেও তফসিলের পর আবারও গুছিয়ে উঠছে বিএনপি। নেতারা বলছেন, প্রতিকূলতার মধ্যেও প্রস্তুতিতে ঘাটতি নেই। রাজনীতিতে বেগম জিয়ার অনুপস্থিতির শূন্যতা পূরণ না হলেও নেতাকর্মীরা চাঙ্গা হবেন। তারেক রহমান ফিরলে তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে যাবে বিএনপি। হাসান ওয়ালির প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে ঘাটে চষে বেরিয়েছেন। দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট টানতে মানুষের দুয়ারেও ছুটে গেছেন কর্মীরা। মাঝে খানিক সময়ের জন্য হঠাৎই ছন্দপতন। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় ভাটা পড়ে সেই সব কর্মসূচিতে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাসে তফসিলের আগে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বেশিরভাগ দল। 2 দফায় 273টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সংবাদে খুশি জোয়ার বইছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। বিএনপি নেতারা বলছেন, ঢালাওভাবে প্রচারণা না হলেও বেগম জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় ছিলেন প্রার্থীরা। প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিল করছি। পাশাপাশি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ধানের শীষের প্রতীক নিয়ে আমরা নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, সেই কর্ম পরিকল্পনাগুলো কিন্তু আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির শূন্যতা পূরণ না হলেও নেতাকর্মীরা চাঙ্গা হবেন তারেক রহমান ফিরলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শূন্যতা তো আমাদের সবসময় থাকবে, আমরা সবসময় তাকে ফিল করি। বিএনপি নীতি নির্ধারকদের মতে কোনো পরিস্থিতিতেই ফেব্রুয়ারি নির্বাচন পেছানো যাবে না। মানুষের তো শারীরিক অবস্থা যখন তখন তার খারাপ হতে পারে, এর অর্থে জাতীয় কোনো ইভেন্ট বন্ধ হয়ে থাকার তো কোনো কারণ নেই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ছায়ানটের পর এবার সাংস্কৃতিক সংগঠন উদীচীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে সংগঠনটির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ধ্যা 7টার দিকে কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। পরে আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে সবাইকে অহিংস ও গণতান্ত্রিকভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি। যদি কোনো এই ধরনের সাপোর্টেজ অ্যাক্টিভিটিস এখানে চলে, তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট সেটা আপনারা ধারণ করবেন, জুলাইয়ের যে স্পিরিট সেটা ধারণ করবেন, শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশ ভোট তো চাই, যারা ধানের কাজ করছে আমরা তাদের সাথে নাই। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে সেই বন্ধুত্বের ভিত্তি হতে হবে পারস্পরিক দায়িত্ববোধ ও প্রতিবেশী সুলভ আচরণ। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন।
কমনওয়েলথের একটি সেমিনারে যোগ দিতে লন্ডন সফরে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জামায়াত আমির মতবিনিময় করেন লন্ডনে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে। বলেন, ভারতের উচিত বাংলাদেশের চিহ্নিত পলাতক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া। এটাই প্রকৃত বন্ধুত্ব নিদর্শন। প্রতিবেশী সুলভ আচরণের প্রত্যাশার কথাও জানান তিনি। নির্বাচন নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে জামায়াত বিজয়ী হলে বিএনপি তা মেনে নেবে বলে আশাবাদী তিনি। একইভাবে বিএনপি বিজয়ী হলে জামায়াত শুধু তা মেনে নেবে না, বরং সর্বত্র সহযোগিতা করবে বলেও জানান তিনি। আমরা পাশ করলে আশা করি বিএনপি মেনে নিবে, বিএনপি পাশ করলে আমরা মেনে নিব কি না। আমরা বলেছি শুধু মেনে নিব না, আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান পোস্টাল ভোটে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনের সময় দেশে গিয়ে ভোটাধিকার প্রয়োগের কথাও বলেন তিনি। জামায়াত আমির আরো বলেন, অতীতের বিষয় নিয়ে ঘাটাঘাটি না করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছন নিয়ে আমরা একটু কম ঘাটাঘাটি করি, কারণ যে জাতি অতিরিক্ত পিছন নিয়ে ঘাটাঘাটি করে সেই জাতির কোনো ভবিষ্যৎ নেই। আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ভারত আমাদের বন্ধু দেশ, আমরাও চাই যে ভারত বন্ধু হিসাবে তার দায়িত্ব পালন করুক। ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত পলাতক সাজাপ্রাপ্ত যতগুলো মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বগুড়ায় টিকটক করা নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মুকুল মিয়ার বিরুদ্ধে। হত্যার প্রমাণ মুছে ফেলতে মরদেহ ফেলে রাখা হয় বাড়ির সেপটিক ট্যাঙ্কে। ঘটনার এক সপ্তাহ পর অভিযান চালিয়ে মারুফার মরদেহ উদ্ধার করা হয়। আটক করা হয় মুকুল মিয়াকে। বগুড়া সদরে নিভৃতগ্রাম নরইলে নিখোঁজ গৃহবধূ মারুফার মরদেহের খোঁজে গোয়েন্দা পুলিশ। স্বজনরা জানান, মারুফার সঙ্গে ঢালাই মিস্ত্রি মুকুলের বিয়ে হয় 9 বছর আগে। টিকটক করা নিয়ে দাম্পত্য কলহে গত বছরের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ হয়। 3 মাস আগে আবারও দাম্পত্য জীবনে ফেরেন তারা। নাচের একটি ভিডিও টিকটকে দেওয়ায় 13 ডিসেম্বর রাতে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারুফাকে শ্বাসরোধে হত্যা করে সেফটি ট্যাঙ্কে মরদেহ ফেলে দেন মুকুল। 15 ডিসেম্বর স্ত্রীকে নিখোঁজ দাবি করে সদর থানায় সাধারণ ডায়েরিও করেন। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার রাতে হত্যার কথা স্বীকার করলে মারুফার মরদেহ উদ্ধার হয়। আমরা চাচ্ছি যে এ ধরনের ঘটনা যেন আর না হয়। এলাকাবাসী চাচ্ছে যে আর সঠিক যে বিচার সে বিচার হোক। পরে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত মুকুল হত্যার দায় স্বীকার করেছেন। তার গতিবিধি দেখে তাকে বেশ সন্দেহজনক মনে হয়। আজকে তাকে একসময় তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের এক মুহূর্তে তিনি স্বীকার করেন যে জেলা গোয়েন্দা শাখার কাছে যে তিনি তার নিজের ওয়াইফকে মেরে তাদের ম্যানহোলের মধ্যে এখানে ফেলে রেখেছেন। নিহত মারুফা ও মুকুল দম্পতির 6 বছর বয়সী এক কন্যা সন্তান আছে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে সশস্ত্র ডাকাত দলের আস্তানা থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবির সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়, তবে কেউ হতাহত হয়নি। পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন বিজিবি। টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের দুর্গম রঙ্গিখালী পাহাড়। দীর্ঘদিন ধরেই এই পাহাড়ি এলাকা ছিল অস্ত্রধারী অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল। বিজিবি জানায়, এসব অস্ত্রধারীরা টেকনাফে অপহরণ, খুন ও মানব পাচারের মতো অপরাধে জড়িত। সীমান্তে মাদক ও চোরাচালানেও তারা সম্পৃক্ত, যার কারণে গোয়েন্দা নজরদারি বাড়ায় বিজিবি। বিজিবি জানায়, অস্ত্রধারী ডাকাত দলের গহীন পাহাড়ে অবস্থানের খবরে কৌশলগত অবস্থান নেয় বিজিবি। বৃহস্পতিবার রাত 11টার দিকে পাহাড়ে সন্দেহজনক তৎপরতা নজরে এলে ডাকাত দল বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবিও। গুলির মুখে ডাকাত দল পালিয়ে গেলেও তাদের অস্থায়ী ঘাঁটি থেকে উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 3G রাইফেল, 1 শুটার গান, হ্যান্ড গ্রেনেড, মর্টারের গোলা, 17 কেজি গান পাউডার, বোমা তৈরির উপকরণ এবং 3 শতাধিক রাউন্ড গুলি। ডাকাত দলটি তাদের অস্থায়ী গাড়ি ত্যাগ করে সংলগ্ন অপর একটি পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান অর্থাৎ সেই অস্থায়ী গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মর্টার শেল,
বোমা তৈরির উপকরণ এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবি জানায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে। সময় সংবাদ, কক্সবাজার। সিলেট সীমান্তে বিএসএফ ও খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কোম্পানিগঞ্জ দমদমিয়া সীমান্ত পিলারের কাছে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। বিজিবি জানায় বাংলাদেশি এক যুবক ভারতের রাজনটিলায় ঢুকলে বিএসএফের সরডা গুলিতে আশিকুর রহমান নামে এক যুবক নিহত হন। অন্যদিকে কালাইরাগ ও উৎমা সীমান্ত হয়ে ভারতের মৌপতি এলাকায় ঢুকে পড়ে আরও 2 বাংলাদেশি। এ সময় খাসিয়াদের গুলিতে মারা যান ইয়াকুব নামের আরেক যুবক। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হলেও আত্মগোপনে রয়েছে বলে জানায় বিজিবি। এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নয় বছর পর শনিবার থেকে রেলওয়ের পূর্বাঞ্চলে বাড়ানো হয়েছে ট্রেনের ভাড়া। পন্টেজ চার্জ আরোপের কারণে 6টি রুটে বাড়ছে এ নতুন ভাড়া। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, ঢাকা রুটের যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে। 5 টাকা থেকে সর্বোচ্চ 214 টাকা পর্যন্ত বাড়ছে এ ভাড়া। এতে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত রেলওয়ে পূর্বাঞ্চল। এই রুটে ট্রেন ও আসন ভেদে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 226 টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা সিলেট, চট্টগ্রাম জামালপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ রুটের মোট 11টি সেতুতে পন্টেজ চার্জ প্রযোজ্য হবে। এতদিন ঢাকা চট্টগ্রাম রুটের দূরত্ব ধরা হতো 346 কিলোমিটার। পন্টেজ চার্জ নির্ধারণের পর দূরত্ব বেড়ে হচ্ছে 381 কিলোমিটার। ঢাকা সিলেট, চট্টগ্রাম জামালপুর, চট্টগ্রাম দেওয়ানগঞ্জ রুটে ভাড়া বাড়ছে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 127 টাকা পর্যন্ত। আগামী 20 তারিখ থেকে যে সমস্ত প্যাসেঞ্জার বা যাত্রী সাধারণ ট্রাভেল করবেন তাদের ক্ষেত্রে নতুন ভাড়াটা কার্যকর হবে। নতুন হারে ভাড়া অনুমোদনের পর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 10 তারিখ থেকে আমাদের নতুন রেটে যাত্রীরা টিকিট পাবে। এছাড়া 20 তারিখের আগে যে ট্রেনগুলো ওগুলো পূর্বের ভাড়ায় টিকিট ভ্রমণ করবে। তবে সেবার মান না বাড়িয়ে ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের যাত্রীরা। সেবার মান খারাপ, কিন্তু আপনি আমার টাকা বাড়ায় দিতেছেন। নতুন ভাড়া কার্যকর হলে প্রায় 40 কোটি টাকা বাড়তি আয় হবে রেলওয়ের। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোমল্যান্ড সিকিউরিটি নির্দেশে আপাতত বন্ধ করা হলো ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্সে এক পোস্টে একথা জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েন। ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে ভয়াবহ গুলির ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের আওতায় প্রতি বছর লটারির মাধ্যমে সর্বোচ্চ 50,000 গ্রিন কার্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে যেসব দেশের নাগরিকের সংখ্যা কম, এই কর্মসূচিতে তারা তুলনামূলকভাবে বেশি সুযোগ পান। এদিকে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন ক্লদিও নেভেসের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউ হ্যাম্পশায়ারের একটি গুদাম ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ বলছে গত শনিবার তিনি একাই বিশ্ববিদ্যালয়ে হামলা চালান এবং 2 দিন পরে বোস্টন এলাকায় এমআইটির এক অধ্যাপককেও হত্যা করে। তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যা ব্রাউন ক্যাম্পাসে হামলার বন্দুকের সঙ্গে পুরোপুরি মিলে যায়। নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ফি বাতিল করেছে সৌদি আরব। রিয়াদের শিল্প খাত শক্তিশালী করার ক্ষেত্রে এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে আকামা বা রেসিডেন্স পারমিট নবায়নে জটিলতা কমবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে শিল্প লাইসেন্সের অধীনে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের উপর আরোপিত ফি বাতিলের অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিল সিডার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি সরকারের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কমবে, উৎপাদন বাড়বে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশটির শিল্প আরও শক্ত অবস্থান তৈরি করবে। সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে শিল্প খাতকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এমন সিদ্ধান্তে খুশি সৌদি প্রবাসীরা। কর্মক্ষেত্রে আকামা নবায়ন সমস্যা সমাধানের পাশাপাশি অবৈধ প্রবাসীর সংখ্যা কমার আশা তাদের। অনেক কোম্পানিগুলো আমরা দেখছি যে এখানে এই ইকামার টাকার জন্য বা অনেক লবি আসার জন্য ওরা আসলে ওইখানে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। যারা মূলত আসলে আমরা 10-15 হাজার রিয়াল খরচ করে যে আকামা করতাম, সেটা থেকে যদি অব্যাহতি পাওয়া যায় তাহলে এটা আমাদের অবৈধ হওয়ার হার কমে যাবে। বড় বড় কোম্পানি আছে, কোম্পানিগুলোতে 3 মাসের আকামা দিচ্ছে। আকামা নবায়নের জন্য সরকার ভালো উদ্যোগ নিচ্ছে, ফ্রিতে আকামা হবে। সৌদি আরব 2019 সাল থেকে 2025 সালের মধ্যে সরকার প্রবাসী শ্রমিকদের ফি বহনের মাধ্যমে শিল্প খাতে যে সহায়তা দিয়েছে তা এই খাতের উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রেখেছে। নতুন এই সিদ্ধান্ত সৌদি আরবের শিল্প খাতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে গতি আনবে এবং বৈশ্বিক শিল্প শক্তিতে রূপান্তরের পথ আরও সুগম করবে বলে ধারণা করা হচ্ছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিনটি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণে এক সভার আয়োজন করা হয়। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। এছাড়া ইতালির রোমে আলোচনা সভায় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাওয়া বাংলাদেশিদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রশিক্ষিত কর্মী তৈরিতে ব্যর্থ হলে ভবিষ্যতে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হয়ে পড়তে পারে এমন আশঙ্কা করেছেন দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিরা। দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণে এক সভায় এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস 2025 উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবাসীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে জানান কনসাল জেনারেল। যখন বাংলাদেশে একটা খুব অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছিল, একটা পর্যায়ে যখন বাংলাদেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখন কিন্তু এই পুরো মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা আবেগের যে জায়গাটা, সেটাকে কিন্তু প্রবাসীরাই জিয়ে রেখেছিল সারা বিশ্বব্যাপী। সৌদি আরবের রিয়াদেও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে দক্ষতা অর্জন ও সরকারি সনদ নিয়ে সৌদি আরবে আগমনের আহ্বান জানান। এখানে যিনি 500 রিয়ালে হিসাবে আসেন, সুইপার হিসাবে আসেন, উনি জাস্ট 3 মাসের একটা যদি ট্রেনিং নেন তাহলে ওনার বেতন প্রায় 2000-এর মতো হতে পারে এবং ওনার অধিকার এখানে খুব ভালোভাবে নিশ্চিত হতে পারে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ইতালির রোমে আয়োজিত আলোচনা সভায় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাওয়া বাংলাদেশিদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রবাসীরা। স্টিল চিন্তা করেন যে ইউরোপে এখন পর্যন্ত যদি অ্যাভারেজ মাইগ্রেশন হয় বাংলাদেশ থেকে, ইটালি স্টিল 1 নম্বর। মালদ্বীপেও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। এই উপলক্ষে আলোচনা সভা, প্রবাসীদের ভোট, নিবন্ধন বিষয়ক মতবিনিময় ও সাংবাদিকদের সম্মাননা সনদ প্রদান করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। এই বিশেষ দিনে কুয়েতে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এ সময় বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয় প্রবাসীদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির গোমবাক ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সুলতান হাজী আহমদ শাহ মসজিদে এই জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও সাধারণ শিক্ষার্থীরা। জানাজা শেষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে ওসমান হাদির বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা। দক্ষিণ আফ্রিকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছেন পোর্ট এলিজাবেথ বিএনপি শাখা। 54তম বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার বিশেষ আয়োজন করা হয়। সরোয়ার সুমনের পরিচালনায় এবং সেলিম মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুস্তফা কামাল। ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিনভর মেতেছিলেন উৎসবে আগত প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।